আমরা নাড়াজোল রাজবাড়িতে এসেছি। এখানে দেবাশিস ভট্টাচার্য বাবু, ওনার কাছ থেকে নাড়াজোলের ইতিহাস নেবেন। উনি সাহিত্যিক এবং গবেষক। আর এখানে বিদ্যুৎবাবু আমাদের এই রাজ পরিবারের একজন ফ্যামিলি সদস্য ওনার। আর এই যে আমার দাদুভাই সমু, অপর্ণা, অনন্যা আর অনুপ ওইদিকে গেছে। এইখানে আমরা রাজবাড়ি বেড়াতে আসছি। হ্যাঁ দেবাশবাবু, এই রাজবাড়ি সম্বন্ধে আমাদের কিছু অবগত করুন। নাড়াজোল রাজবাড়ির ইতিহাসটা অত্যন্ত সুপ্রাচীন ইতিহাস। আজ থেকে 600 প্রায় 15-20 বছর হতে যাচ্ছে এই রাজবাড়ির বয়সকাল। তো আমরা ইতিহাস থেকে যেটুকু পাচ্ছি বা নাড়াজোল রাজবাড়ির যে সমস্ত কাগজপত্র থেকে আমরা যেটুকু পাচ্ছি, সেটা হচ্ছে উদয়নারায়ণ ঘোষ এই রাজবংশের আদি প্রতিষ্ঠাতা। আচ্ছা। উদয়নারায়ণ ঘোষ বর্ধমান জেলার বাসিন্দা ছিলেন। ওখান থেকে উনি নাড়াজোল আসেন ভ্রমণের জন্য এবং শিকারের জন্য। আচ্ছা। তখনকার দিনের মানুষেরা যারা একটু বিত্তশালী ছিলেন সে সময়কার, তাদের একটা নেশা ছিল যে বিভিন্ন জায়গাতে শিকার করতে যাওয়া। আচ্ছা আচ্ছা। আর নাড়াজোল অঞ্চলটা সে সময়ে জঙ্গল পরিপূর্ণ ছিল। আচ্ছা। জনবসতি বলতে তেমন কিছু ছিল না এখানে। আচ্ছা। এখনকার বর্তমান জনবসতি দেখছেন সব আউটসাইডার। নাড়াজোল রাজারা তাদেরকে এনে বসতি স্থাপন করার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা। তো এখানকার আদি বসবাসী যারা ছিলেন তার মধ্যে আদিবাসী আর ডোম সম্প্রদায়ের কিছু মানুষ, তারা আদি বাসিন্দা। তারা উদয়নারায়ণ ঘোষ শিকার করতে করতে এসে এই অঞ্চলটাতে, এই অংশটাতে প্রবেশ করেন। করার পরে উনি দেখতে পান যে একটি আপনার বাজ পাখি বককে শিকার করছে। আচ্ছা। কিন্তু আমরা বক পাখি বাজ পাখিকে শিকার করছে এমনটা আমরা সচরাচর দেখি না, জেনারেলি তাই। কিন্তু সেই জিনিসটা দেখার পরে তার সঙ্গে উনি দেখলেন যে সেই জায়গাটাতে একটা অদ্ভুত আলো বিস্তার করেছে। আচ্ছা। ঠিক আছে। উনি সেই সময় সেখান থেকে চলে আসেন। চলে আসার পরে উনি এখানে রাত্রি যাপন করেন। তারপরে উনি স্বপ্নাদেশ পান যে যে জায়গাতে আমাকে দেখলে সেই জায়গাতে আমি অবস্থান করছি, তো ওখান থেকে আমাকে নিয়ে প্রতিষ্ঠা কর এবং এখানে বসতি স্থাপন কর। তো সেই উদয়নারায়ণ ঘোষ তারপরে এখানে বসতি স্থাপন করেন এবং ওই জায়গা থেকে, ওই নির্দিষ্ট জায়গা থেকে একটা পুকুর থাকছে, পুকুরের ঈশান কোণে থেকেই সামনে পুকুরটা রয়েছে, জয়দুর্গা পুকুর বলা হয় ওটাকে। ঈশান কোণ থেকে একটি হাড়ির মধ্যে জয়দুর্গার মূর্তি পান এবং তার সঙ্গে কিছু ধনসম্পদও পান। সেই প্রাপ্তির সুবাদে উনি এখানে জয়দুর্গাকে স্থাপন করেন এবং এখানে তার প্রতিষ্ঠা করে এবং বাড়িঘর নির্মাণ করতে শুরু করেন এবং এখানকার জমিদারির একটা ব্যবস্থাপনা উনি গ্রহণ করেন। তখনকার এই অঞ্চলটা বর্ধমান রাজাদের, ঠিক বলবো না, বর্ধমান রাজা তখন উৎপত্তি হয়নি। যখন নাড়াজোল রাজবংশ শুরু হচ্ছে, বর্ধমান রাজাদের তখন কোনো মানে সন্ধান পাওয়া যাচ্ছে না। আচ্ছা। ইতিহাস যেটুকু বলছে। আচ্ছা আচ্ছা। তো বর্ধমানেরই একটা জমিদারির একটা অংশ উনি এখানে ইজারা নেন। তারপর থেকে উনি আস্তে আস্তে করে নিজে প্রভাব বিস্তার করেন বংশ পরম্পরায় এবং আস্তে আস্তে করে এই রাজবাড়ির ধীরে ধীরে মানে পার্ট টু পার্ট তৈরি হয়েছে। একসঙ্গে যে তৈরি হয়েছে এমনটা কিন্তু নয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পার্টকে পার্ট তৈরি হচ্ছে। আপনি দেখলে বুঝতে পারবেন যে স্ট্রাকচারগুলো বা বাড়ির যে গঠনগুলো কিন্তু এক রীতির নয় বা এক সময় তৈরি হয়নি, পার্টে পার্টে তৈরি হয়েছে। আর হচ্ছে যেটা মূল কথা হচ্ছে, এই নাড়াজোল রাজাদের উদয়নারায়ণ ঘোষের পরে যে পরবর্তী জেনারেশনগুলো
প্রতিটি কাজেই কিন্তু বাংলার কোনো না কোনো কি বলবো যে আন্দোলনই বলুন, মুভমেন্টই বলুন, বা সমাজ কল্যাণমূলক কাজেই বলুন, নিজেদিকে খুব জড়িয়ে রেখেছিলেন। ঠিক আছে, আপনি চুয়াড় বিদ্রোহের কথা যেটুকু আমরা বলতেই পারি যে চুয়াড় বিদ্রোহতে এখানকার ত্রিলোচন খান এবং আপনার কি বলে হ্যাঁ জুমিরাল খান, যেটা আপনার চুয়াড় বিদ্রোহ প্রশমিত করলেন রানী শিরোমণিকে সহযোগিতা করে। রানী শিরোমণি সম্পর্কে রাজবাড়ির সঙ্গে একটা ওদের লিঙ্ক আছে। ওরা সম্ভবত মাতুল পরিবার, এটা মানে যেটাকে আমরা বলি ত্রিলোচন খানের সঙ্গে রানীর রাসমণিদের একটা রিলেশন আছে, মাতুল সম্পর্কের রিলেশন। আচ্ছা আচ্ছা। তো সেই রিলেশনের সূত্র অনুসারে উনি আবেদন জানান যে চুয়াড় বিদ্রোহকে দমন করার জন্য ওনার ত্রিলোচন খানের সহায়তা চান আর কি। তো ত্রিলোচন খান চুয়াড় বিদ্রোহকে প্রশমিত করার জন্য তিনি অঙ্গীকার করেন এবং চুয়াড় বিদ্রোহকেও তিনি প্রশমিত করেন। এবারে 1030টা বলে দিন একটু, খানটা কি করে? তারপরে হচ্ছে উদয়নারায়ণ ঘোষ ছিল। উদয়নারায়ণ ঘোষের পরে আপনার হচ্ছে ওরা রায় উপাধি পায়। ঠিক আছে, তো রায় উপাধি পায়। সে সময়কার যে আমাদের বাংলার সুবেদার ছিলেন তার কাছ থেকে ওরা রায় উপাধিটা পায়। আচ্ছা, রায়ের পরে ওরা 1030, হ্যাঁ ওটা হচ্ছে সালটা হচ্ছে 1030 বঙ্গাব্দে। 1030 বঙ্গাব্দে ওরা খান উপাধিটা পাচ্ছে। মানে এখন 1432, প্রায় 400 বছর আগে। 400 বছর আগে। আচ্ছা, ঠিক আছে, খান উপাধিটা পাচ্ছে। গুণবন্ত খান, গুণবন্ত রায় থেকে গুণবন্ত খান হন। ঠিক আছে। আচ্ছা, খান বলতে আমরা যেমন মুসলিম না খান বুঝি, তো তাহলে সেই ব্যাপারে একটু যদি বলেন। সেই ব্যাপারে হচ্ছে বলতে এই খান হচ্ছে একটা উপাধি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কোনো মানে যেটাকে বলে পদবি, যেটা আমরা বলি সেটা উপাধি থেকে পদবিতে এসেছে। খান বলতে আমরা যেটা মুসলিম নন, উনি হিন্দু ছিলেন। সদগোপ, সদগোপ খান। আচ্ছা, সদগোপ খান। ঠিক আছে। তো এর পরবর্তীকালে গুণবন্ত খান, যশবন্ত খান, তারপরে যেটিকে আমরা পাচ্ছি আমাদের রাজাদের সব থেকে মূল্যবান যে কি বলবো অবদান, যেটাকে বলা হয় স্বাধীনতা আন্দোলন। আচ্ছা, স্বাধীনতা আন্দোলনে নরেন্দ্রলাল খান মানে ব্রিটিশ গভর্নমেন্টকে মানে ধোঁকা দিয়ে দেশপ্রেমে নিজেকে সংযুক্ত রেখেছিলেন এবং পরবর্তীকালে যখন রাজারা বুঝতে ইংরেজ সরকার যখন বুঝতে পারলো যে আমাদের সাথে প্রতারণা করছে, তখন ওর হচ্ছে রাজা খেতাবটা কেড়ে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, রাজা উপাধিটা গভর্নমেন্টে দিয়ে, ইংলিশ গভর্নমেন্টেরই রাজা খেতাবটা দিত আর কি। আচ্ছা, নাহলে জমিদার থেকে রাজা উপাধিটা তখন একমাত্র ইংরেজ সরকার ছাড়া অন্য কেউ দিত না। আচ্ছা, ঠিক আছে। তো তো তারপরে হচ্ছে দেবেন্দ্রলাল খান, নরেন্দ্রলাল খানকে ইংরেজ গভর্নমেন্ট তারা বাড়ি থেকে বার করে দেওয়া হয়। ওনার যে আবাসগড় বলে একটি বাড়ি আছে মেদিনীপুরে, আচ্ছা, সে আবাসগড় থেকে তাকে তার ঘর ছেড়ে দিতে হয়। ঠিক আছে, তাকে তাকে কঠোর পাহাড়ের মধ্যে রাখা হয়। আচ্ছা, পাহাড়ের মধ্যে রেখে তাকে মাত্র শুধুমাত্র একজন পাচক আর হচ্ছে রানী এবং তার একজন সহচরকে শুধুমাত্র দেখভাল করার জন্য রাখা হয়, বাকি সবাইকে সরিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেবেন্দ্রলাল খান, নরেন্দ্রলাল খানের ছিল দেবেন্দ্রলাল খান। দেবেন্দ্রলাল খানের যে অবদান স্বাধীনতা আন্দোলনে, তার ভূমিকা অতুলনীয়, যেটা বাংলার ইতিহাসে যেটা উপেক্ষিত রয়ে গেছে, স্বাধীনতা আন্দোলনে উপেক্ষিত রয়ে গেছে। তো সেই মানে ভারত ছাড় আন্দোলন থেকে আরম্ভ করে সত্যাগ্রহ আন্দোলন সব কিছুতেই কিন্তু দেবেন্দ্রলাল খানের ভূমিকা অপরিসীম মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনে। আচ্ছা আচ্ছা, প্রচুর অর্থ বিপ্লবের দিকে সহায়তা করতেন। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ভিয়েনা যাবেন, যখন তার চিকিৎসার জন্য,
তখন কিন্তু দেবেন্দ্রলাল খান তাকে ৮০,০০০ টাকা তাকে দিচ্ছেন যে তার চিকিৎসা করার জন্য বিয়ে না যাওয়ার জন্য। তখনকার ৮০,০০০ মানে তো এখনকার মূল্য তো কয়েক যেটা- কয়েক হয়তো লাখ, তার মানে কোটি কাছাকাছি হয়ে যাবে নাকি? হ্যাঁ, তো বিয়ে না যাওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে সহায়তা করছেন। সুভাষচন্দ্র বসুর সঙ্গে এই পরিবারের একটা হচ্ছে কিন্তু মোটামুটি ভালো রিলেশন ছিল। তাহলে সুভাষচন্দ্র বসু কি এখানে এসেছিলেন? হ্যাঁ, সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন 1938 সালে। 1938 সালে উনি এখানে 18ই মে উনি এখানে আসেন। এখানে একটি ছোট্ট সভা করেন রাজবাড়িতে। আচ্ছা, তো তারপরে এখানে অনেক মানে বিপ্লবীরা, আপনি ভিতরে যে দেখতে পাবেন, একটু ভিতরে গেলে একটা রুম আছে, না অতিথিশালা আছে। আচ্ছা চলুন যাওয়া যাক, হ্যাঁ আপনি বলতে থাকুন। অতিথিশালা আছে, অতিথিশালার একটা রুম আছে যেটা বিপ্লবীরা গোপনে সেখানে বসবাস করতেন, গোপন আস্থা ছিল বিপ্লবীদের। আচ্ছা, আর উনি এখানে হেমচন্দ্র কাননগো, তারপর সত্যেন বোস এখানে নারদ রাজাবাড়িতে আসতেন। এবং আচ্ছা। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে যে দেশীয় যে ধনুক, তীর ধনুক আর কি আচ্ছা। তৈরি করা হতো গোপনে। ও ঠিক আছে, তাই গোপনে কেন? গোপনে বলতে ইংরেজ সরকারের চোখে পড়ার জন্য যুদ্ধ আচ্ছা, করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আর এখানকার যে জনসংখ্যার যে আমরা পরিসংখ্যান দেখতে পাচ্ছি, তাতে এখানকার শিডিউল্ড কাস্ট অ্যান্ড ট্রাইবের সংখ্যাটাই বেশি। আচ্ছা, এবং সেই জন্য যে ওই নিম্নবর্গীয় মানুষদেরকে তীর ধনুক দিয়ে সহায়তা করে আন্দোলনটাকে আরও জোরদার করার জন্য উনি একটা পরিকল্পনা নিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যে দেশীয় তীর ধনুক দিয়ে তৈরি করে ইংরেজ সরকারকে দমন করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এইখানে যে দুর্গা মন্দির দেখছি, এখানে ভোগঘর দেখছি, এগুলা ব্যাপার একটু এটা বলুন। হচ্ছে প্রাচীন দুর্গা মন্দির। এখানেই দুর্গাকে প্রথম হচ্ছে ছোট রানীর যে বংশধরদের বাসগৃহের দিকে, কোয়ার্টারের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, তাহলে রাজার কত রানী ছিলেন? রাজা মোহনলাল খানের 4 স্ত্রী ছিলেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তার প্রথম 2 রানীর কোনো সন্তান হয়নি। তৃতীয় আচ্ছা। রানী রঙ্গলতা, চতুর্থ রানী কুন্দলতা। আচ্ছা, এই ছোট রানী কুন্দলতার যে ফ্যামিলি, জেনারেশনটা এই ফ্যামিলি, আচ্ছা, আচ্ছা, রানী বংশধরদের বাড়ি কোয়ার্টার ছিল। এখন যেমন থাকে না, এখন অন্য জায়গায় সরে গেছেন। আচ্ছা। তাদের এখতিয়ারের মধ্যেই কোয়ার্টারগুলো এখনো রয়েছে। আচ্ছা, 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 স্টার্ট। এটা একটা পুকুর, এই পুকুরটা হচ্ছে আপনার গোবিন্দজির পুকুর বলা হয় এটাকে। আচ্ছা, ঠিক আছে, আর এই পুকুরটা, আচ্ছা, ঠিক আছে। আর এইগুলো দেখতে পাচ্ছেন যে ছোট রানীর যে বংশোদ্ভূতের কথা বললাম, তাদেরই এগুলো বিল্ডিং। আচ্ছা। আবাসস্থল। ঠিক আছে, এই যে সমস্ত এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলো সবগুলি হচ্ছে ছোট রানীর যে বংশধর, আচ্ছা। তাদের এইগুলো কোয়ার্টার। আচ্ছা, আচ্ছা, এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, ইটগুলো আচ্ছা। হচ্ছে মাপটা দেখবেন, আর আপনি সেপাশের ইটের মাপগুলো দেখবেন কিন্তু সমান নয়, পার্থক্য রয়েছে। আচ্ছা, সেই থেকে আমরা হিসাব করতে পারি যে এক একটা বাড়ি এক একটা সময় তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ইটের, আচ্ছা, ইটের মাপ। বিভিন্ন যুগ অনুযায়ী ইটের মাপ চেঞ্জ হয়েছে, সাইজ পরিবর্তন হয়েছে। তো আচ্ছা, টোটাল এটা কিন্তু বিল্ডিংটা কিন্তু একবারে তৈরি হয়নি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, পাটে পাট তৈরি হয়েছে। স্টার্ট। এটা সেই জয় দুর্গা পুকুরের ঘাট। আচ্ছা, যে জয় দুর্গা ঠাকুরকে পাওয়া গিয়েছিল যা পুকুরের ঈশান কোণ থেকে। আচ্ছা। আমরা সেই পুকুরের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই পুকুর, জয় দুর্গা পুকুর। জয় দুর্গা পুকুর। আচ্ছা, এই পুকুরে ওই কোণটা থেকে পাওয়া গেছিল মা দুর্গাকে। আচ্ছা, ওই রাধা যখন প্রথম শিকার করতে এসেছিলেন, শিকার করতে যখন এসেছিলেন। এসে দুর্গা মায়ের মূর্তি পান। জ্যোতিটা বেরিয়েছিল আচ্ছা, এবং জ্যোতি বেরিয়েছিল। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে এই যে ঘাটটা, এই ঘাটটা আমরা এই ঘাটটা হচ্ছে ছোট রানীর পাটের মধ্যে পড়ছে। তার হচ্ছে তার ঘাট, এটা ছোট রানীর ঘাট এটা। আচ্ছা,
এই যে কুঠুরিগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা। এই কুঠুরিগুলো হচ্ছে আপনার হচ্ছে যেটাকে বলা হয় চিড়িয়াখানা, ঠিক আছে? ও। পশু পাখি রাখার জন্য এগুলো ছোট রানীর পাটের চিড়িয়াখানা। পাখি টাকি থাকতো? পশু ছোট ছোট খরগোশ, পাখি, আচ্ছা, আচ্ছা। এটা চিড়িয়াখানা, এটা ছোট রানীর পাটের চিড়িয়াখানা। আচ্ছা আচ্ছা। এখন খড়ডোর রাখা আছে, তবে তখন ওই সময় পাখি খরগোশ থাকতো। চিড়িয়াখানা এটা। আচ্ছা আচ্ছা। এখানে কিছু অনেক কিছু মূর্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মূর্তিগুলো আছে, এগুলো হচ্ছে আপনার ওই আপনার যে পোড়ামাটির মূর্তি, এগুলো সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে কিছু মূর্তি দেখতে পাচ্ছি, পোড়া মাটির তৈরি মূর্তি, এখনো 400 বছর হয়ে গেছে, এখনো কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিছু কিছু হয়তো ভেঙে গেছে।